আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপ্রিয়। 5 দিন রেস্টের পর অবশেষে খাঁচা থেকে খাঁচা বলাটা ভুল হবে, বাড়ি থেকে বাইরে বেরোলেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। প্রথম দুদিন পুলিশে হাজিরা এড়িয়ে ডাক্তারি সার্টিফিকেট দিয়ে তিনি বাড়িতে রেস্ট নিচ্ছিলেন, আর আজ 7 দিনের মাথায় তিনি পৌঁছালেন এসডিপিও অফিসে, তাও আবার পিছনের দরজা দিয়ে। কেন আমি জানি না সামনের দরজাতে কী ছিল, যদিও অনেক সংবাদ মাধ্যমের লোক ছিলেন, তাদেরকে এড়াতেই হয়তো তিনি পিছনের দরজা দিয়ে ঢুকেছেন। কিন্তু 2 ঘন্টা এসডিপিও অফিসে তাকে জিজ্ঞাসাবাদ করার পর তিনি যখন বেরোলেন, একেবারে ফুরফুরে মেরেছে। পুলিশি তলবে সাড়া দিয়ে আজ 7 দিন পর তিনি এই হাজিরা দিলেন। কিন্তু কি কথা হলো, কি প্রশ্ন করলো, তার ফোন কি আদৌ পুলিশ বাজেয়াপ্ত করলো? না, তেমন কিছু হয়নি। পুলিশ সূত্রে যেটুকু খবর আমরা জানতে পাচ্ছি যে তিনি বলেছেন যে আমি আইসি লিটন হালদারকে ফোন করেছিলাম, কিন্তু যে বিষয়ে ফোন করেছিলাম, যে কথা আমি বলেছিলাম আমি মনে করতে পারছি না, কারণ তিনি এত ওষুধ খান, সেই ওষুধ খাওয়ার জন্য তিনি পুরোটাই ভুলে গেছেন, তারপর তিনি ঘুমিয়ে পড়েছেন। এই হচ্ছে মোটামুটি এটুকু সূত্র মারফত, পুলিশের সূত্র মারফত আমরা জানতে পেরেছি। এবং 2 ঘন্টা জেরার পর তিনি এসডিপিওর অফিস থেকে বেরিয়েছেন এবং সামনে দিয়েই বেরিয়েছেন। যাওয়ার সময় তিনি পৌঁছে গিয়েছিলেন দলীয় অফিসে, সেখানে অনেকক্ষণ কাটিয়েছেন, তারপর তিনি বাড়ি ফিরেছেন। কিন্তু এসডিপি অফিসে যখন তিনি ঢুকেছেন, তিনি কিন্তু নিজের গাড়িতে আসেননি, এসছেন অন্য একজনের গাড়িতে, একজন টোল ব্যবসায়ী স্ত্রীর নামে রেজিস্ট্রেশন থাকা একজনের গাড়িতে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এক যাত্রায় কেন পৃথক ফল? টিএমসিপি ছাত্রনেতা বিক্রমজিৎ সাউকে যদি দল বহিষ্কার করতে পারে 6 বছরের জন্য, তাহলে অনুব্রত মণ্ডল কেন নয়? তিনি কি হেভিওয়েট একজন নেতা? সেই কারণেই বীরভূমের বাঘ। তিনি এখন জেলা সভাপতিও নন, তিনি কোর কমিটির সদস্যও নন, কিন্তু এখনও বীরভূমের বাঘের এতটাই দাপট যে পুলিশও এখন তাকে ছুঁতে পারছে না। আদৌ ছুঁতে পারবে কিনা সে প্রশ্ন ঘোরাফেরা কাটছে। কবে কিভাবে তার এই প্রশ্নের উত্তর পাবে সেটা কিন্তু কেউ জানে না। সুতরাং বিরোধীরা বলুন বা বাকি অন্যান্য দলের তরফ থেকে বলুন, প্রশ্ন আসছেই এবং আসতেই থাকবে, কেন অনুব্রত মণ্ডলকে এখনও ধরা যাচ্ছে না। আজকে হাজিরা দিলেও প্রশ্ন থেকে যাচ্ছে। এর মধ্যে আবার উল্লেখযোগ্য বিষয়, বোলপুরের আইসি লিটন হালদার, তার 2টো ফোন অলরেডি বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্ত চলছে, বিভাগীয় তদন্ত চলছে যে এই ফোনের মাধ্যমে কোথায় কীভাবে কথোপকথন হয়েছে, রেকর্ড হয়েছে। কিন্তু যে আসল অভিযুক্ত অনুব্রত মণ্ডল, তার এখনও ফোন বাজেয়াপ্ত হয়নি। আজকের দিনে দাঁড়িয়েও তিনি সেই ফোন নিজের কাছে রেখেছেন এবং তিনি সেই ফোন নিয়েই বেরিয়ে গিয়েছেন। যদিও পুলিশের এই নিয়ে যুক্তি আছে যে কল রেকর্ড আমাদের কাছে আছে, যদি কোথাও অসঙ্গতি হয় নিশ্চয়ই পরবর্তীকালে আমরা তার ফোন বাজেয়াপ্ত করব, কিন্তু এখনও পর্যন্ত সেই ফোন এখনও ওনার হাতেই রেখে দিয়েছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সিবিআই ইডি যদি পারে অনুব্রত মণ্ডলের মতন লোককে ধরে নিয়ে চলে যেতে গরহাজির হলে, তাহলে পুলিশ কেন পারছে না? নিশ্চয়ই এর পিছনে অনেক কারণ রয়েছে, আর রাজনৈতিক কারণ তো অবশ্যই আছে। আমরা আলোচনা করব আজকে সেই সাবজেক্ট অনুব্রত মণ্ডলকে নিয়ে। আর আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন অতিথি, তাদের সঙ্গে আমি আলাপ করিয়ে দেবো। আমার একদম বাদিকে রয়েছেন টিএমসির কর্মী সমর্থক দেবব্রত রায়। দেবব্রত, আপনাকে স্বাগত। বিজেপির তরফ থেকে রয়েছে পৃথ্বীরাজ মুখার্জি। পৃথ্বীরাজ, আপনাকেও স্বাগত। আমার ডান দিকে রয়েছেন সিপিআইয়ের মুখপাত্র রিতেশ বসাক। রিতেশদা, আপনাকেও স্বাগত। বাইরে থেকে রয়েছেন কংগ্রেসের মুখপাত্র সন্দীপা চক্রবর্তী। অনুব্রত মণ্ডল এখনও বহাল তবিয়তে আছেন, এনে কোনো সন্দেহই নেই। কারণ যতই তার ক্ষমতা নেই, যতই তার পদ না থাকুক, কিন্তু বীরভূম শাসন করতে গিয়ে অনুব্রত মণ্ডলের যে ক্ষমতায়ন আমরা দেখেছি এই 7 দিনে, আমার মনে হয় সেই ক্ষমতার কিছুটা হলেও তিনি দেখিয়ে দিয়েছেন। তাই আরও একবার শুনবো আজকে দলীয় অফিস থেকে বেরোনোর পর তিনি ঠিক কী বলেছেন, শুনুন। আমি 2 দিন দেখি, তারপর আজকে জেরা হয়েছে, চাল চলন দেখি তারপর।
চালচলন দেখি, তারপর কার চালচলন দেখবেন আমি এটাই তো বুঝতে পারলাম না। চালচলন কার দেখবেন, পুলিশের দেখবেন না অন্য কারো দেখবেন, এটা ঠিক বোঝা গেল না। অর্থাৎ চালচলন দেখি, পুলিশের চালচলন তিনি দেখবেন, তারপরেও তিনি বলবেন, এটাই সব থেকে বড় প্রশ্ন। আর এই ইনভেস্টিগেশনের পর্ব থেকে কী উঠে আসে সেটাও বড় প্রশ্ন। কিন্তু দল কেন এখনও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? অনুব্রত মণ্ডলকে নিয়ে তাহলে কোথাও কি কোনো শঙ্কা আছে, আশঙ্কা আছে দলের মধ্যে বা শীর্ষ নেতৃত্বের মধ্যে? প্রথম প্রশ্ন দেবব্রতদার কাছে। দেবব্রতদা, তিনি যে ভাষায়, যে কদর্য ভাষায়, যে অশালীন ভাষায় আইসি লিটন হালদারকে, তার পরিবার, তার স্ত্রী, তার মাকে যে ভাষায় কথা বলেছেন এবং তাকে কথা বলেছেন, আমি জানি না কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এভাবে এ ভাষায় কোনো পুলিশকে এভাবে কথা বলতে পারে। এর আগেও তিনি বলেছেন, তার বলার নিয়ে তার বিতর্ক কম নেই। তিনি কখনো বলেছেন বোমা মারো, কখনো তাকে শাসানি দিয়েছেন এসপিকে, সেগুলো আমরা দেখেছি। কিন্তু আজ এমন একটা সিচুয়েশনের মধ্যে তিনি দাঁড়িয়েছেন, তার এই অশালীন বক্তব্য নিয়ে দলের তরফে তিনি হয়তো ক্ষমা চেয়েছেন, ব্যাস ওইটুকুই। তারপরে এখনও কিন্তু আমরা দেখিনি অনুব্রত মণ্ডলকে নিয়ে দল কোনো স্টেপ নিয়েছেন। এমন স্টেপ, যে স্টেপ নিলে পরবর্তীকালে দলের মধ্যে যদি কেউ এই ধরনের আচরণ করেন, এই ধরনের ভাষা ব্যবহার করেন, তাহলে তার শাস্তি কী হতে পারে আমি জানি না। সে কারণেই প্রশ্নটা উঠছে, নামটা হেভিওয়েট অনুব্রত মণ্ডল বলেই কি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহের কেষ্টকে আজ পর্যন্ত কিচ্ছু করা গেল না? দেবব্রতদা, দেখুন, অনুব্রত মণ্ডল যে বক্তব্য রেখেছে তাকে দল তো এন্ডোর্স করে না, দল তো জানিয়ে দিয়েছে। এবং আমি যদি ব্যক্তিগতভাবে মনে করি যে বক্তব্য উনি রেখেছেন সেটা আমাদের বাংলার সংস্কৃতিতে বেমানান। এরম বক্তব্য আমাদের কাছে খুবই লজ্জার। কিন্তু দেখুন, রাজনীতিতে এরম কুকথা কটুকথা তো এই প্রথম না, অনেকেই বলেছেন। আর অনুব্রত মণ্ডলী এত কথা যখন হচ্ছে, অনুব্রত মণ্ডল তো কোনো খুনও করেননি, কোনো ধর্ষণও করেননি। হ্যাঁ, কটু কথা বলে, যেটাকে আমরাও এন্ডোর্স করছি না। খুন ধর্ষণ করলে না না না, কখনোই অপরাধ হতো, আর এই অশালীন ভাষা ব্যবহার করলে অপরাধ নয়। কি বলছেন দেবব্রতদা? জাস্টিফিকেশন নাই, এটা কোনো জাস্টিফিকেশন নাই। দেখুন, একটু পেছন দিকে দেখুন, ওই সময় বাম আমলে যে সময়টা ছিল, ওই রামচন্দ্র ডোম বলে একজন সাংসদ ছিলেন, তাকে সেই জায়গা থেকে তিনি রাজনীতি করে আস্তে আস্তে ধীরে ধীরে অনুব্রত মণ্ডল, কেষ্টমণ্ডল থেকে অনুব্রত মণ্ডল হয়ে উঠেছে। তার একটা ওখানে প্রভাব প্রতিপত্তি থাকবে, এটা অস্বাভাবিকতা কিছু নেই। দীর্ঘদিন ধরে তিনি একটা রাজনৈতিক দলের সভাপতি ছিলেন। এটাও শোনা গেছে তাকে এক সাংসদ হতে বলা হয়েছে, রাজ্যসভা সদস্য তিনি হতে চাননি। তিনি সংসদীয় রাজনীতিতে আসতে চাননি, এমনি সংগঠন নিয়েই থাকতে চাইছেন। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি উদ্ভব হয়েছে, সেই পরিস্থিতিতে দলের অবস্থান নিয়েছে আইনের ব্যবস্থা নেয়। আইনে ভারতীয় ন্যায় সংহিতায় ওনাকে 4টে ধারায় মামলা দেওয়া হয়েছে, সবটাই জামিনযোগ্য। হ্যাঁ, সেটা পরবর্তীকালে দেখা যাবে, এক্ষুনি তো সবকিছু হয়ে যায়নি। ধারা দিয়েছে আমি বলে দিচ্ছি জামিনযোগ্য। এখন বিরোধীদের দাবি ওনাকে প্রকাশ্যে যেন স্কুলে চড়িয়ে দিলে সব সমস্যা মিটে যাবে। আরে বিরোধীদের দাবি অনুযায়ী কেন কাজ করবে? একটা মানুষ অপরাধ করলে তাকে কি করা হয়? পুলিশ অন্য কাজে যতটা সক্রিয়, হ্যাঁ, অনুব্রত মণ্ডলের বেলায় এত নিষ্ক্রিয় কেন? তাহলে যারা এইসব বলছে তাদের মনে একটা স্বতঃপ্রণোদিত হবে একটা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা। অনুব্রত মণ্ডল যদি এরকম কথা না বলতো, কোনো বিরোধী কেন পৃথিবী থেকে 4 থেকে লোক এসে কোনো কথা বলতো না। এরকম কটু কথা শুনুন, আপনি যদি শুরু করি এখানে শেষ হবে না। আপনি অনিল বসুর কথা বলবেন না না, অনেক কটু কথা এখানে বলা যায়। বলছি তো, অনুষ্ঠান শেষ হবে, কথা শেষ। সেই জনসংঘের আমল থেকে শুরু করতে হয়। জনসংঘের নির্বাচনী যে স্লোগানগুলো ছিল, সেই স্লোগান যদি শোনেন, আমি এখানে বসে বলতে পারা যাবে না। দেখুন, সেটা আর আমাদের প্রধানমন্ত্রী তিনি অপোজিশন লিডারের মাকে বলছে জার্সি গরু, কাকে বলছেন হাইব্রিড বাচ্চা। আমাদের অপোজিশন লিডার কাউকে এমন ভাষা প্রয়োগ করছে তো মুখে বলা যায় না। যাদবপুরে গিয়ে আমাদের বিরোধী দলনেতাকে শুনতে চলেছি, আমি বলতে পারছি না এখানে, তার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন করছেন। তাই জন্য যত কম বলা যায় তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়নি। এখানে নেওয়া হচ্ছে, দেখুন, বিরোধীরা রাজনৈতিকভাবে এত দৈন্যতাটা প্রকাশ পেয়ে যাচ্ছে, তাদের বলার কিছু নেই, করার কিছু। রাজনৈতিকভাবে মমতা ব্যানার্জিকে মোকাবিলা করতে পারে। আচ্ছা, বিরোধীরা ছাড়ুন, আপনার প্রশাসন কি করছে? পুলিশ প্রশাসন কি করছে? প্রশাসন নির্দিষ্ট দল কি করছে? বিরোধীদের কথা বলে যান, বিরোধীরা তো বলবেই, দল শোকজ করেছে, দল জানতে চেয়েছে, আর কি করা যেতে পারে? তার শোকজ করেছে, ক্ষমা চেয়েছে, ব্যাস, এর বেশি কিছু হয়নি। আগামী দিনে নিশ্চয়ই ব্যবস্থা নেবে। এখন তৃণমূল কংগ্রেস কি করবে সেটা তো বিজেপি ঠিক করে দেবে না, কিংবা সিপিএম ঠিক করে দেবে, কংগ্রেস ঠিক করে দেবে না। দল নির্দিষ্ট সময় নিশ্চয়ই ব্যবস্থা নেবে। দেখুন, একটা মানুষ যদি একটা ভুল কাজ করে ফেলে, তার বাকি 10টা কাজ যে খারাপ হয়ে যাবে তার কোনো মানে নেই। না, আমরা সে কথা বলছি না। অনুব্রত মণ্ডল এটাও উনি ভালো কাজই করেন, কিন্তু ভালো কাজ করতে গিয়ে তিনি এমন খারাপ কাজ করে ফেলেন যে খারাপ কাজে কেউ এন্ডোর্স করছে না। উনি আবার বলছেন, আলোচনা পড়ে যায়,
ঝিরি পড়ে যায়, বিতর্ক তৈরি হয়ে যায়। উনি এটাও বলছে আমি তিনি অসুস্থ যখন ছিলাম। গরু পাচার মামলা জেলে গেলেন তখনও তিনি নির্দোষ ছিলেন, বেল পেয়ে বাড়ি ফিরেছেন, তখন চার্জশিট কি দেওয়া হয়েছে, দোষী কি প্রমাণ হয়েছে? আপনারা বলবেন বিচার ব্যবস্থা সে তো আমরা বলবো, দেখুন চার্জশিটও দেওয়া হয়নি, দেখুন দোষ সাব্যস্ত হয়নি, উনি দোষী কি নির্দোষ তাকে প্রমাণ করার সময় দিতে হবে। একটাই প্রশ্ন, আজকে কোনো বিরোধী দলের কোনো নেতা বা নেত্রী যদি এই ধরনের কোনো ভাষা প্রয়োগ করেন, তাহলে এই রাজ্যের পুলিশ প্রশাসন কি করে, তার বিরুদ্ধে বিজেপি পালনের ক্ষেত্রে আমরা দেখেছি, এই কথা বলছে পালনের ক্ষেত্রে দেখেছি, দেশের গর্ব গুরুগ্রাম থেকে তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে আমাদের এসেছে। সোফিয়া কুরেশি কি ভাষায় বক্তব্য রেখেছে সেটা বলুন, তার বিরুদ্ধে মধ্যপ্রদেশের আপনি যে মন্ত্রীর কথা বলেছেন, দল ব্যবস্থা নিয়েছে, কোর্টে মামলা হয়ে গেছে, তাকে ভর্ৎসনা জেলে করা গেছে, হয়েছে, তিনি তাকে জেলে ঢোকানো হয়েছে, আরে জেলে তার মন্ত্রিত্ব গেছে, কি গেছে বলুন না। আর অনুব্রত মণ্ডল তো জনপ্রতিনিধি নন, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। না উনি জেলে গেছেন, এরপর আর কি বলা যায়? বুঝলাম, ঠিক আছে, দল কবে ব্যবস্থা নেয়, পুলিশ আদৌ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, না ঠিক আছে, এখানে সোফিয়া কুরেশির উদাহরণ আমরা মনে নাটালেই ভালো, ওটা অন্য একটা সাবজেক্ট, ওর সঙ্গে অনুব্রত মণ্ডলকে তুলনা করবেন না। একজন জনপ্রতিনিধি বলছে, একটা রাজনৈতিক দলের নেতা বলছে। আমি শুনবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে কিছু বক্তব্য রেখেছেন অনুব্রত মণ্ডলকে, তিনি বলেই দিয়েছেন যে অনুব্রত মণ্ডলের কিছু হওয়ার নেই, সেই কারণে আজকে গেছেন। হ্যাঁ, ওনার মধুর বচন সম্বন্ধে উনি তো অবগত, শুনুন কি বলেছেন। পুলিশ মন্ত্রী মাথায় হাত আশীর্বাদ আছে, তার পরামর্শই অনুব্রত ওখানে গেছে, তার ফোন বাজেয়াপ্ত করার কোনো ব্যাপার নেই। ওই বেচারি হালদার হিন্দু বাড়ির ছেলে, তার দুটো ফোন বাজেয়াপ্ত হয়েছে এবং তিনি সাসপেন্ডও হবেন। খুব স্বাভাবিকভাবে তার মাথার উপরে পুলিশ মন্ত্রীর হাত আছেন। পৃথ্বীরাজ কি বলবেন? না সুপ্রিয়দা, মূল বক্তব্য হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, এটা প্রতি পদক্ষেপে প্রমাণ করে দিয়েছেন। তার কারণ মুখ্যমন্ত্রীকে টপকে গিয়ে অনুব্রত মণ্ডল আজকে যার বিরুদ্ধে প্রশ্ন তুলছে বা যাকে গালাগাল করছে, সেই ব্যক্তি হচ্ছে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান এবং তার দপ্তরের অধীনস্থ একজন কর্তা। এবার কথা হচ্ছে, সেটা আপনি ছেড়ে দিন, লিটন হালদারকে গালাগালি করছে ছেড়ে দিন, ওই কল রেকর্ডিংয়ে ফোন করছে ডিজি রাজীব কুমারকে, বলছে ডিজি রাজীব কুমার তুমি, আর শব্দটা প্রয়োগ করছি না, এই ব্যক্তিটিকে এখান থেকে সরাও। কেন অবিলম্বে তাকে গ্রেপ্তার করা হয়নি? আজকে 7 দিন পার, আজকে এসডিপিও অফিসে অনুব্রত মণ্ডল গেল, কি করতে গেল? ওইখানে গেল, চা বিস্কুট খেলো। রাজীব কুমারের নাম করা মানে এটাই বলা যায় যে তার ক্ষমতা কতদূর। রাজীব কুমারকে একটা ফোনে তিনি অনেক কিছু বলতে পারেন। মুখ্যমন্ত্রী কে আজকে টপকে অনুব্রত বাবু প্রশাসনের ওপর যে শব্দ বা যে বাক্য প্রয়োগ করছে, তা দেখে তো কার্যত আমার মনে হচ্ছে যে অনুব্রত মণ্ডলই প্রশাসনকে চালায়। তার কারণ এরকম শব্দবন্ধ যদি অনুব্রত মণ্ডল প্রয়োগ করতে পারে এবং মুখ্যমন্ত্রী যদি যথাযথ ব্যবস্থা না নিতে পারে অ্যাজ এ প্রশাসনিক প্রধান, তার মানে সুপ্রিয়তা মুখ্যমন্ত্রী ফেলিওর। তুমি আমায় একটা কথা খুব পরিষ্কারভাবে বলো, ছেড়ে দাও অনুব্রত মণ্ডল। জয়নগরে যে ঘটনা ঘটলো এই গত 4 দিন আগে, সেখানে সায়েম খানকে মারা হলো এবং সায়েম খানকে যারা মারলো তারা হচ্ছে আগের দিন রাত্রিবেলায় ওই এরিয়াতে, ওই জয়নগরের এই এরিয়াতে মদ্যপান করছিল। এইবার সেইখানে একটা ঝামেলা হয় রাত্রিবেলায়, সায়েম খানের পরিবার গিয়ে প্রতিবাদ করে, সায়েম খান প্রতিবাদ করে, পুলিশ পৌঁছয়। পুলিশ পৌঁছানোর পরে সেই যুবকরা পুলিশের সামনে মার্ডারের হুমকি দেয় সায়েম খানকে। এইবার পুলিশ বলে যে ঠিক আছে আমরা কালকে সকালে এই ঝামেলা মিটিয়ে দেব, কিন্তু তুমি দেখো কতটা অর্ডার সিটি, পরের দিন কিন্তু ওই ডেথটাকে, ওই মার্ডারটাকে ওরা ইনশিওর করলো। আর পুলিশ বলছে সেখানে কি, যে আমাদের কাছে তো পরিবারের থেকে কোনো লিখিত অভিযোগ ছিল না। অর্থাৎ ভাবো, পুলিশ বলছে মিটিয়ে দেবো, পরের দিন বলছে লিখিত অভিযোগ ছিল না। তার মানে মূল বক্তব্যটা কি এখানে, যে প্রশাসন আজকে কার্যত পশ্চিমবঙ্গের বুকে তৃণমূলের সংগঠনে পরিণত হয়েছে, যে কারণে যে কোনো রকম ব্যক্তি যারা আজকে এই মদ্যপান করছে কিংবা অনুব্রত মণ্ডল, কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ হচ্ছে না। এই যে মহেশতলার ঘটনা তুমি বলো না, আজ অবধি এখনো অবধি সেই বাচ্চাটা নিখোঁজ, সেই নাবালক কোথায় তা ধরতে পেরেছে বাংলা শিশু সুরক্ষা কমিশন? কি করছে পুলিশ? কি করছে? তাহলে মূল বক্তব্যের জায়গাটা একটাই হয়ে যাচ্ছে, যে এই পুলিশ এবং এই প্রশাসন
পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতে কোনো সময় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী হয়ে এসএসসি চাকরি প্রার্থীদের ওপর লাঠি মারছে, আর যখন দরকার পড়ছে এই রাষ্ট্রীয় সন্ত্রাসবাদীরা অনুব্রত মণ্ডলদের সেফগার্ড করছে। তুমি বলো এই যে লিটন হালদারের ফোন যে সিজ করা হলো, কেন অনুব্রত মণ্ডলের ফোনটা কেন পাওয়া যাচ্ছে না? রাখলাম কেন, মানে অনুব্রত মণ্ডল কে যে তার ফোনটা এখনো সিজ করা যাচ্ছে না? তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত অনুব্রত মণ্ডলকে এখন তো মনে হচ্ছে অনুব্রত মণ্ডলকে শাস্তি দেওয়া হবে না, শাস্তি পাবেন লিটন হালদার। একদম, কেন তার ফোন রেকর্ড করা হয়েছে, কেন তুমি দেখো উল্লেখযোগ্য বিষয় বাইরে ছড়িয়ে বলা হচ্ছে যে পুলিশ কোন মানে কিসের জন্য ওই কলটা রেকর্ডিং করেছে, মানে পুলিশের সেই নেই, সেই ক্ষমতা নেই যে সেই কলটা সে রেকর্ড করতে পারে, এরকম প্রশ্ন তোলা হচ্ছে। মানে পুলিশ যে কল রেকর্ডিংটা করেছে এটা পুলিশের দোষ, কিন্তু অনুব্রত মণ্ডল যে আজকে 28 টাকার পাউচ খেয়ে এই 28 টাকার ওষুধ খেয়ে পুলিশকে গালাগাল করছে, তখন অনুব্রত মণ্ডল হচ্ছে মহান, অনুব্রত মণ্ডল হচ্ছে আমি এটাই বলতে চাই, এক যাত্রা পৃথক ফল তো হয় না, তাহলে টিএমসিপি ছাত্র নেতাকে কেন বহিষ্কার? একদমই তাই, ছেড়ে দেওয়া উচিত ছিল, ও তো একই কথা বলছে। তুমি দেখো না লাইভে এসে বলছে, কতটা অডাসিটি লাইভে এসে বলছে, এটাই তো ডিফারেন্স। আর আরও একটা কথা, যে অনুব্রত মণ্ডল আজকে শুধু একজন ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসারকে বলেননি, এটা গোটা পুলিশ সমাজকে বলা হয়েছে। আমি জানি না পুলিশ মন্ত্রী এখনো পর্যন্ত, ডিজি কিভাবে অ্যাকসেপ্ট করে, আমি সেটাই বলতে যাচ্ছি, পুলিশ মন্ত্রী এখনো একটু শব্দ বলেননি। রাজীব কুমার আমাদের রাজ্যের ডিজিপি, তিনিও কোনো বক্তব্য রাখেনি, যদিও আজকে খুব উল্লেখযোগ্যভাবে ন্যাশনাল মহিলা কমিশন থেকে চিঠি পাঠানো হয়েছে ডিজিপির কাছে যে এই ধরনের বক্তব্য কি করে অনুব্রত মণ্ডল বলতে পারেন, এবং দুদিনের মধ্যে তারা বলেছেন অ্যাকশন টেকেন রিপোর্ট নিতে। এখন জানি না মহিলা কমিশন থেকে চিঠি যথেষ্ট কড়া ভাষা চিঠি লেখা হয়েছে, কিন্তু আদৌ এই চিঠির গুরুত্ব কতটা আছে কি নেই আমি জানি না। আমি ইতিহাস জানতে ইতিহাস অনুব্রত মণ্ডলকে নিয়ে আমরা প্রত্যেক দিন আলোচনা করি, যখন তিনি বীরভূমের বাঘ, বীরভূমের দাপট, যেমন বীরভূমের রাজনীতি নিয়ে যেমন আলোচনা করছি, বারবার অনুব্রত মণ্ডল এসছে। গরু পাচার মামলায় তার বিরুদ্ধে তদন্ত হওয়া, তার জেলে যাওয়া, জেল থেকে বেরিয়ে গিয়ে যেভাবে তাকে সেলিব্রেশন করে বীরভূমে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটাও আমরা আলোচনা করেছি। আর আজ একটা অন্য পার্সপেক্টিভে অনুব্রত মণ্ডল দেখুন, তার ক্ষমতা নেই এখনও, রাজ্য রাজনীতিতে তার ক্ষমতা অনেকটাই কমে এসছে, তা সত্ত্বেও তার ব্যক্তিগত দাপট এতটাই যে তিনি যখন তখন যা খুশি করতে পারেন, যা খুশি বলতে পারেন, এবং বহাল তবিয়তে বেড রেস্ট নিয়ে তিনি তার নিজের ইচ্ছা মতন এসডিপি অফিসে হাজির হতে পারেন, আর বেরিয়ে কোষ মেজাজে বেরিয়ে বলতে পারেন, দেখি না কি হয়। অর্থাৎ তার অ্যাটিটিউড বলে দিচ্ছে যে তাকে কেউ ছুতে পারবে না, এটাই হচ্ছে অনুব্রত মণ্ডল। না দেখো, তুমি এই দিক থেকে দেখছো, আমি একটু উল্টো দিক থেকে দেখি। বাংলায় একটা কথা আছে, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। আর মিডিয়া কুল যদি এই অনুব্রত মণ্ডলের টেপ না দেখাতো, এই অনুব্রত মণ্ডল এরকমভাবে আরও 10 জনকে গালাগাল করতো। আমি তো ধন্যবাদ জানাবো মিডিয়াকে যে এই বিষয়টা হাইলাইট করাতে। অন্তত অনুব্রত গট করে নিজের গাড়ি ছেড়ে অন্যের গাড়িতে করে থানায় গেছে, এইটাই হচ্ছে আমাদের কাছে পাওনা। যে অনুব্রত মণ্ডলকে এবার সাবধান হতে হবে যে এই সব কথা দ্বিতীয়বার বলা যাবে না, কেননা এই জিনিসটা উনি এখন হাড়ে হাড়ে বুঝেছেন, যেটা এতদিন ধরে বুঝতে পারেনি। আমার মনে হয় এই জায়গাটা আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। অনুব্রত মণ্ডল কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে বা কাউকে অন্য কথা বলেনি, উনি একজন সরকারি কর্মচারীকে বলেছেন। এবং সরকারি কর্মচারীকে বলার ক্ষেত্রে তাহলে সরকারি কর্মচারীকে বলা যেতে পারে কি পারে না, এইটা এখন রাজ্যের প্রশাসনকে ঠিক করতে হবে। আমাদের দুর্ভাগ্য যে আমরা এখন অনুব্রত মণ্ডলকে নিয়ে আলোচনা করছি, আমরা শিক্ষা নিয়ে আলোচনা করতে পারছি না, আমরা শিল্পের যে দুরবস্থা সেটা নিয়ে আলোচনা করতে পারছি না, আমরা স্বাস্থ্যের যে নগ্ন চেহারা সেই চেহারা নিয়ে আলোচনা করতে পারছি না, ওষুধ জাল বেরোচ্ছে আলোচনা করতে পারছি না। আমাদের এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের ওপরে নিজেদের যে দৃষ্টি সেটাকে আস্তে করে ওখানে গিয়ে আমাদেরকে আটকাতে হয়েছে। আসলে অনুব্রত মণ্ডল না, অনুব্রত মণ্ডল হচ্ছে তৃণমূল কংগ্রেসের বাদবাকি নেতাদের প্রতিচ্ছবি। এবং এই অনুব্রত মণ্ডল কেন, তুমি যদি খোঁজ নিয়ে দেখো, বহু নেতা আছে তারা হয়তো প্রকারান্তরে এরকমই কথা বলে, তবে এইটা ভালো যে এখনকার পর থেকে তারা যথেষ্ট সাবধানী হওয়ার সুযোগ পাবে, এইটা আমার কাছে মনে হয়। এবং আরও একটা জিনিস যেটা মনে হয় যে এই যে রাজ্যের মহিলা কমিশন প্রথমেই ইন্টারভেন করা উচিত ছিল, কমসে কম একটা চিঠি দেওয়া তো উচিত ছিল যে একজন মহিলাকে কুরুচিকর ভাবে, দেরি হলো আজকে দিয়েছে না সেটা কেন্দ্রের মানে মহিলা কমিশন দিয়েছে, রাজ্যের মহিলা কমিশন কি নেই নাকি? এবার হচ্ছে আরেকটা মারাত্মক জিনিস দেখো, সেটা হচ্ছে যে ওই টিএমসিপির যিনি নেতা বিক্রমজিৎ সাউ,
তিনি বলছেন যে আমি জানি তুমি কার কার কাছ থেকে টাকা খাও, জমি মাফিয়া, বালি মাফিয়া, কয়লা মাফিয়া, গরু মাফিয়া, সবার কাছ থেকে তুমি টাকা খাও, এবং সেই এবং হচ্ছে যে তোমাকে তোমাকে এই পোস্টিং দিয়েছে, এবং দলই তোমাকে এই পোস্টিং দিয়েছে। তার মানে এইগুলো কিন্তু দেখো রাগের মাথায় কিন্তু সত্যি কথা বেরিয়ে আসে। এই সত্যগুলো মানুষের কাছে যে পাওয়া গেছে, যে তার মানে গরু মাফিয়া হয়। আমরা যেটা অনুব্রত মণ্ডল, আমাদের দুর্ভাগ্য যে ট্রান্সলেটরের অভাবে ছাড়া পায়। আচ্ছা, এক সেকেন্ড বলবো, একটা এ ধরবো। আর বলো, রাগের মাথায় সত্যি কথা কি মাননীয় বুদ্ধদেব বাবু বলেছিল? রাগের মাথায় সত্যি কথা, চোরেদের সরকার, চোরেদের মন্ত্রিসভা, এটা রাগের মাথায় বলেছিল না? অনুব্রত মণ্ডলের কথাকে তুমি কিছুতেই ডিফাইন করতে পারো না। আরে তোমরা তো বিজয় কুমার সিং এর কথা শোনো না তো, অনুব্রত মণ্ডল, তোমরা তো রাজনৈতিকভাবে দৈন, তোমাদের বলার কিছু নেই। তোমার মানুষ বুঝেছে, ওই জন্য শূন্য দিয়েছে, তুমি ওই জন্য শূন্য ধরে দিয়েছে, শূন্য পাবে মানুষ, শূন্য ধরে দিয়েছে। আরে তোমরা বিধানসভায় ঢুকে বলতে পারবে না, বিধানসভায় ঢুকে বলতে পারবে না, এইখানেই চেঁচামেচি করবে। বেশ বেশ, আমাদের কোনো অসুবিধা নেই। সন্দীপা, যে ভাষা, যে কদর্য ভাষা, যে অশালীন ভাষা ব্যবহার হয়েছে, একজন রাজনীতিবিদ একজন পুলিশ অফিসারকে এইভাবে কথা বলতে পারে আমাদের জানা ছিল না। হয়তো জেনেছি আজকালকার দিনে এই সমস্ত অডিও যখন ভাইরাল হয়, এবং কীভাবে ভাইরাল হয়েছে সেটাও একটা বড় প্রশ্ন। কেন ভাইরাল হয়েছে তা নিয়েও এখন বিভাগীয় তদন্ত হচ্ছে, কিন্তু যে বলেছে তাকে একদম ছাড় দেওয়া হয়েছে। তিনি কখনো অসুস্থ বলে সার্টিফিকেট দিচ্ছেন, যে ডাক্তার সার্টিফিকেট দিচ্ছেন তিনি আবার ভ্যানিশ হয়ে যাচ্ছেন। তার কোট আনকোট তিনি কোথাকার ডাক্তার, তিনি বলছেন কোথাকার ব্লক স্বাস্থ্য আধিকারিক, আবার কোথাও একটা প্রাইভেট মেডিকেল কলেজে তিনি আবার চিকিৎসা করাচ্ছেন। সুতরাং সব কিছু নিয়েই একটা বিতর্ক। আজকে দেখো এখনও পর্যন্ত কোর কমিটিতে তিনি কোনো পদে নেই, তিনি জেলা সভাপতি নয়, তা সত্ত্বেও তার এতটাই দাপট যে এতদিন 7 দিন পরেও তিনি যখন আজকে পিছনের দরজা দিয়ে এসডিপি অফিসে ঢুকছেন আর যখন বেরোচ্ছেন এতটাই খোশ মেজাজে, কে বলবে যে তিনি এতদিন 7 দিন তিনি অসুস্থ ছিলেন। ফলে হেভিওয়েট অনুব্রতকে ছোঁয়ার ক্ষমতা এখনও মনে হয় এই রাজ্যের বর্তমান শাসক দলের আমার মনে হয় নেই, যে কারণে হয়তো কোথাও ভয়, কোথাও আশঙ্কা, যদি অনুব্রত মুখ খুলে দেয় অনেক কিছু বেরিয়ে পড়বে। ঠিক তাই না সন্দীপা? একদম, মানে আপনি একদম বাংলার 10 কোটি মানুষের মনের কথা বলে দিয়েছেন সঞ্চালক বাবু। আমি তো সেটাই বলতে চাইছিলাম, সেটাই বলতে যাচ্ছিলাম, যে এতক্ষণ ধরে তৃণমূলের যিনি আছেন প্রতিনিধি, তিনি যে চেঁচামেচি করলেন যে শূন্য পেয়েছে, এই পেয়েছে, সেই পেয়েছে, কংগ্রেস শূন্য পেয়েছে, বামফ্রন্ট শূন্য পেয়েছে। আচ্ছা, তোমরা প্রচুর মার্জিনে জিতে এসছো ভাই, আপনারা প্রচুর মার্জিনে জিতে এসছেন, তাই বলে কি আপনাদের কাছে সেই লাইসেন্স এসে গেছে যে বাড়ির মা বোনেদেরকে এই কদর্য ভাষায় কথা বলা? এই লাইসেন্স কবে থেকে দিয়েছি আমরা নারী জাতি? এই লাইসেন্স কবে থেকে আপনাদেরকে আমরা দিয়েছি? যে আপনারা যে কারো সে, আপনি বলছেন সঞ্চালক বাবু যে গভর্নমেন্ট অফিসিয়াল, আরে গভর্নমেন্ট অফিসিয়াল হোক, সে প্রাইভেট কোম্পানিতে চাকরি করা হোক, একজন রিক্সা চালক হোক, বাড়িতে কাজ করা একজন মহিলা হোক, সুইপার হোক, যাই হোক, কারোর অধিকার নেই কোনো মহিলাকে এইভাবে কথা বলার, কারোর অধিকার নেই। এবং আপনারা এটাকে ডিফেন্ড করছেন, তৃণমূল এটাকে ডিফেন্ড করছে যে অমুকে তমুক কথা বলেছে, তমুকে তমুক কথা বলেছে। আরে অমুকে তমুক কথা বললে আপনার দলের নেতাও এই কথা বলবে, এটা জাস্টিফাইড? হ্যাঁ, এবং কাকে বলেছে? সে পুলিশ প্রশাসনের একজন আধিকারিককে বলেছে যে পুলিশ প্রশাসনের মাথায় একজন মহিলা বসে আছেন, এই রাজ্যের মানে কর্ত্রী একজন মহিলা। আপনারা মা জাতিকে অপমান করছেন, এর থেকে বেশি আমার কিছু আর বলার নেই। আর অনুব্রত একটা সাবজেক্ট নাকি? আপনি বললেন যে আজকে সন্ধ্যের সাবজেক্ট অনুব্রত একটা সাবজেক্ট, ও একটা গুন্ডা, সোজা হিসেবে ও একটা গুন্ডা। এই গুন্ডাকে লালন পালন করছে তৃণমূল দল। কেননা এই গুন্ডা যদি না থাকে, এই গুন্ডা কেন রাজ্যসভায় যেতে চায়নি, কেন সংসদীয় রাজনীতিতে আসতে চায়নি? ওটা সংগঠন না, ওইখানকার পাচার চক্রও কন্ট্রোল করে, সোজা হিসেব পাচার চক্রও কন্ট্রোল করে। তো সংগঠন কন্ট্রোল করে, বাকিরা ও পাচার চক্রগুলো কন্ট্রোল করে। এই টাকা সব জায়গায় ভাগ বাটোয়ারা হয়, এটা চেন সিস্টেমে যায়। এই চুনুপুটি নেতা থেকে, পাড়ার সাইকেল চালানো নেতা থেকে, লালচুল কাদিদুল নেতা থেকে, কালীঘাটের টালির চালা, সর্বত্র এই চেন সিস্টেমে এই টাকা বন্টিত হয়। তো সুতরাং অনুব্রতকে বের করবে কি করে? অনুব্রত ধোয়া ছোঁয়ার বাইরে। আজকে 23খানা জেলা, পশ্চিমবঙ্গে 23খানা জেলার কতজনের নামে তৃণমূলের যিনি প্রতিনিধি এসেছেন, তৃণমূলের জেলা সভাপতির নাম জানে? হ্যাঁ, কিন্তু অনুব্রতর নাম তো মাননীয় লিস্টে একদম সবার উপরে আছে। কেন আছে? ওই তোলাটা ভালো যায়, মালটা ভালো যায়,
টাকাটা ভালো যায়, তোলাটা ভালো তুলতে পারে পাচার ফাচার করে। আজকে বিজেপিকে ধিক্কার জানাই যে ইডি সিবিআই পিএমও কে রিপোর্ট করছে, সেই যে পিএমও যে কেন্দ্রীয় সরকার বিজেপিটা চালাচ্ছে, সেই ইডি সিবিআই এর কাছে নাকি একটা বাংলা ট্রান্সলেটর নেই, এই জন্য অনুব্রত ছাড়া পেয়ে যাচ্ছে। এই জন্যই তো এই অনুব্রতদের মতন গুন্ডাদের অত বড় হাত ডাক। একটা কথা বলবো, আরে এটা বলতে হবে না, কোনো কথা বলবেন না, আপনাদের মাঝখানে কোনো কথা বলিনি, কোনো কথা বলবেন না, সব কথা পরের জন্য রাখুন। কপিল সিব্বল যে চোরদের হয়ে, কংগ্রেসের কপিল সিব্বল চোরদের হয়ে সুপ্রিম কোর্টে লড়াই করে, আর তারপরে এই কংগ্রেসের থেকে শুনবো? আরে উনি বলুন, ডাকেন কেন এদের? বলতে দাও, তোমার কাছে আসবো আমি পরে। হ্যাঁ সন্দীপ বলো। না কে বলছে এই কথাগুলো? চিৎকার চেঁচামেচি কে করছে? বিজেপি না তৃণমূল? বিজেপি বলছে। আরে দাঁড়ান, আগে অনুব্রতকে নিয়ে পাঠটা পড়ি, তারপরে বিজেপিতে আসবো, তারপরে চিৎকার চেঁচামেচি করবেন। অনুব্রতকে বলছি, আপনাদের তো গায়ে লাগছে কেন? সোজা হিসেব, অনুব্রত একটা গুন্ডা, এই গুন্ডা একটা সাবজেক্ট হতে পারে না এই রাজ্যের। এই গুন্ডাকে অতি সত্বর এলিমিনেট করা প্রয়োজন, লফুলি এলিমিনেট করা প্রয়োজন। এখানে কোন রকম কোন ওই কি বলে মানে লেটার দেওয়া, এবং ও লেটারে লিখছে যে দিদির পুলিশের কাছে ক্ষমা চাইছে। আবার তৃণমূল বলে যে আমরা যে বলি দিদির পুলিশ মাননীয়ার পুলিশ। এই তো অনুব্রত মণ্ডল সেটা প্রমাণ করে দিল যে পুলিশ মানে দিদির পুলিশ। একদম হ্যাঁ, তো তাহলে সেটাই বলতে যে বিক্রমজিৎ ও প্রমাণ করে দিল বলে যে এই পাচার চক্রের সাথে পুলিশ প্রশাসন এবং তৃণমূলের স্থানীয় নেতারা, তৃণমূলের টপ মাথাগুলো জড়িয়ে আছে। তাহলে কিসের অপেক্ষা করছে আজকের দিনে মানুষ, বা কিসের অপেক্ষা করছে আজকের দিনে ইডি সিবিআই? আবার ইডি সিবিআই এভিডেন্সের জন্য অপেক্ষা করছে, এভিডেন্স পাচ্ছে না। যেটা বললে ট্রান্সলেটর যেমন পাচ্ছে না, এভিডেন্স পাওয়া যাচ্ছে না, ট্রান্সলেটর নেই। এই যে বিজেপির যিনি এতক্ষণ চেঁচামেচি করছিলেন, এনাকে নিয়ে গিয়ে বসিয়ে দিতেন না, ইনি তো ভালো বাংলা বলতেন। ইনি ট্রান্সলেটর যদি হতেন তাহলে অনুব্রত মণ্ডলের এগেইনস্ট একটা শক্ত চার্জশিট গঠন করা হতো, তাহলে অনুব্রত মণ্ডল জেল থেকে বেরিয়ে এসব দাপাদাপি শুরু করতেন। এবার আপনি যা খুশি বলুন। দিদি ভাই, কপিল সিব্বল যখন এই তৃণমূলের হয়ে আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে লড়াই করে, তখন আপনি কি বলবেন? দিদি ভাই, কপিল সিব্বল ব্যক্তিগত মনু সিং তৃণমূলের হয়ে লড়ছে, মনু সিংভি কি বিজেপির নেতা? মনু সিংভি কি বিজেপির নেতা? লড়ছে, কিন্তু দেশের সেরা আইনজীবীদের মধ্যে একজন, দেশের সেরা আইনজীবীদের তোমার বাজারে যদি কেউ দোকানদার বিজেপি করে, তার দোকান থেকে কি আমরা বিজ্ঞাপন বেরোতে হবে, একটা বিজ্ঞাপন বিরতি নিতে হবে। আমরা ফিরবো একটা বিজ্ঞাপন বিরতি নেবো, তারপরে ফিরছি আমাদের আলোচনায় সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা বারবার বলি, বা বিরোধীরাও বারবার বলে, যে পুলিশ কোথাও যেন দলদাস হয়ে গেছে। আবার এই পুলিশই কোথাও সক্রিয়, এতটাই সক্রিয় যে ভিন রাজ্য থেকে অপরাধীকে ধরে নিয়ে চলে আসে। আবার কিছু কিছু ক্ষেত্রে এতটাই নিষ্ক্রিয় যে সব জানা সত্ত্বেও, সমস্ত কিছু এভিডেন্স থাকা সত্ত্বেও আসল অপরাধী হাত থেকে পালিয়ে যায়। আমি জানি না কেন। আর যখন নামটা বীরভূমের বাঘ বা মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহের কেষ্ট হয়ে যায়, তখন সেটাকে তো বলা যেতে পারে যে তাকে নিয়ে আলোচনা করতে গেলে আরও 10টা ভাবনা চিন্তা করে করতে হবে। সেটাই কি সব থেকে বড় আসল কারণ? আমি সেটাই জানতে চাইবো দেবব্রতদার কাছে। অনুব্রতকে নিয়ে কোথাও কি আপনাদের ভয় আছে যে অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় জেল খেটে আসার পর এখনও এমন কিছু কিছু তথ্য হয়তো অনুব্রতর কাছে আছে যে একবার যদি মুখ খুলে দেয় তাহলে দলের অনেক কিছু ফাঁস হয়ে যাবে? সেই কারণেই অনুব্রতকে নিয়ে একটু ধীরে, একটু সুস্থে, একটু ঠান্ডা বাছা করে গোটা বিষয়টা একটু কন্ট্রোলে এনে তারপরে যা করার হবে, সেই কারণেই এত সময় নেওয়া হচ্ছে। দেবব্রতদা, দেখুন, বিরোধীরা মাঝে মাঝে অনেক কিছু ভাবে। মাঝে মাঝে বিরোধীরা ভাবছো এই যে সিবিআই আসবে, বিজেপির বাড়ির বাসনটা মেজে দেবে, ঘরটা ঝাঁট দিয়ে দেবে, মেজেটা একটু মুছে দেবে, আর আমরা বিজেপি ক্ষমতায় বসে থাকবো। এটা মাঝে মাঝে ভাবতো। এরাও ভাবে অনুব্রতর কাছে অনেক কিছু, ভাবায় কোনো দোষ নেই, ভাবতেই পারে। মাঝে মাঝে তারা ভাবতো এই সিন্ডে তৈরি হয়ে যাবে, একটা অজিত পাওয়ার তৈরি হয়ে যাবে, তৃণমূলটা ভেঙে যাবে, ইলেকশনের সময় হয়ে যাবে। শুনুন, মাসির যখন গোপ হবে মাসিকে মেসামশাই বলবো। আর এই যে কংগ্রেস প্রতিনিধি বারে বারে বলছিল না
আমাদের বলতে হবে না। এই বিরোধী দলনেতা কেন্দ্রের বিরোধী দলনেতা কি বলেছে, 4 অক্ষরের এখন কর্তব্য না, কি কি করতে পেরেছে, কিছু করতে পেরেছে? শুভেন্দু অধিকারী যে ভাষা বলেছে, শুভেন্দু অধিকারী গিয়ে যাদবপুরে গিয়ে পুলিশ অফিসার কি ভাষায় কথা বলেছে, তখন তো কংগ্রেসরা বলতে পারে না, তো আমরা বলতে পারি। আমার কংগ্রেস মাননীয় প্রধানমন্ত্রী কংগ্রেসের সোনিয়া গান্ধী কি বলেছে, কি কি ব্যবস্থা নিয়েছে? এরা 40-50 বছর, শুনুন 40-50 বছর দেখলোই না রাইটার্সের ভেতরটা কেমন, নবান্নর ভেতরটা কেমন, তারা নাকি ক্ষমতায় ছিল, একটা দল শূন্য করে তারা এবারে এদেরকে কেউ সিরিয়াসলি নেয়ই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির কাছে এরা শিশু। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার কোথাও মনে হচ্ছে না দেবব্রত বাবু অনুব্রত মণ্ডলের জন্য দলের কোথাও একটা ফেস লস হয়েছে, একটা অস্বস্তি তৈরি হয়েছে জনমানুষে? শুনুন, ফেস আপনার মনে হয় না যে ভাষায় আমাদের বাড়ির মাদের বউদের অপমান করে কথা বলা হয়েছে, কদর্য ভাষায়, অশালীন ভাষায়, এটা পরে আপনার মনে হয় এই বাংলার এই বাংলা? হ্যাঁ, তাহলে সেটাই বলছি, তাহলে আপনারা কেন বলছেন কেউ করেনি যে এত কথা বলবেন? আমিও করি, বলা সময় এসেছে, মানুষ তো বলছে। একদমই না, যে বলে তার জন্য আইন রয়েছে, দল যা ব্যবস্থা নেওয়ার নিয়েছে, কেউ ডিপেন্ড করছে, আমরা দেখতে পাচ্ছি তো। লাইসেন্স কেউ লাইসেন্স দেয়নি, তাকে কেন বলবে? আরে যে ডক্টর তাকে সার্টিফিকেট দিয়েছে, সেই ডক্টর কোথায় ভ্যানিশ কেউ বলতে পারছে না। তার 5 দিন বেড রেস্ট, পুলিশ তাকে খবর নিচ্ছে না। আজকে সে নিজে যখন মনে হলো আমি আসতে পারবো, সে তিনি চলে গেলেন। দেশের তো নির্দিষ্ট আইন রয়েছে, আমরা ব্যাপারটা কোথাও তো চোখে লাগছে, গোটা বাংলার চোখে লাগছে, সাধারণ মানুষের চোখে লাগছে। বিজয় কুমার সিং কে আমরা দেখেছি কি অকথ্য ভাষা ইউজ করেছে, তারা কি সন্ত্রাসবাদী নাকি দেশের হয়ে প্রাণ দিচ্ছে? তাদেরকে বলছে সন্ত্রাসবাদী প্রসঙ্গ এখানে আসছে না, এখানে ম্যাচ করে না। সে জনপ্রতিনিধি, সে একজন মন্ত্রী, কি ব্যবস্থা নিয়েছে? আর শুনুন, বিজেপি সারা দেশে তো অনেকগুলো দোকান রয়েছে, আমাদের না এখানে একটা রয়েছে, সেই দোকান দিয়ে কি প্রোডাক্ট? আর পুলিশের কথা বলছেন, দেখতে পেলে তো 24 ঘন্টা আগে ব্যাঙ্গালোরে কি কাণ্ডটা ঘটলো। আর কয়েকদিন আগে বলেছে না, 1 বছর আগে ডার্বি ক্যান্সেল হলো, মমতা ব্যানার্জি ডার্বি করতে পারলো না, কটা লোক হতো, তা এরাই এখন বড় বড় ডায়লগ ঝাড়ছিল, এখন কেন বলছে না? কংগ্রেস সরকার সেখানে, আপনাদের ইন্ডিয়া জোটের অ্যালায়েন্স সরকার না, এখানে যারা শুনুন মমতা জোটের অ্যালায়েন্স, আরে না অ্যালায়েন্সের কথা নয়, যারা এইসব বলে না তাদেরকে মনে করেই দিচ্ছে এগুলো। দেখে এখানেও তো 3বার আমরা কলকাতা জিতে, এখানে কি ঘটনা ঘটেছে? গত বছর একটা আইন পরিস্থিতি শৃঙ্খলা একটু সমস্যা হয়েছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো, এখানে অনেক বড় বড় ম্যাচও হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। আর তাদেরকে তো এনসিআরবি রিপোর্টটা গিয়ে মন্ত্রকে পড়তে হবে, না পড়লে একটু দেখে নেবে, জানতে হবে, দোষের তো কিছু নেই, না জানাটা কোনো দোষের না, একটু গুগল করে নি, করে দেখে নিক এনসিআরবি রিপোর্টে কি অবস্থা আছে। এই শিল্প হাবিজাবি নিয়ে কথা বলছে, রাজ্যের জিএসডিপিটা একটু দেখে নিক কি অবস্থায় আমরা রয়েছে। বাকি 4টে যে বিমানু রাজ্যে তাদের বিজেপি সরকার রয়েছে, তারা কি বিজেপি সরকার রয়েছে, পৃথ্বীরাজ বারবার ঘুরে ফিরে সে বিজেপি চলে আসে, কারণ বিজেপি দেখতে পাচ্ছে বিজেপি সবথেকে বেশি বিরোধিতা করে তো। আর এখন প্রথম ফোন কলটা উত্তরপ্রদেশের ভাইরাল করেছিলেন মহাব্রিজকে বোঝাতে, সুকান্ত মজুমদার, তারপর আর কি বলবো, সেই কারণে হয়তো বিজেপির দিকে বেশি। মানে কিসের জন্য বিজেপির দিকে? এই তো দেবব্রতদার কথা বারবার। এই যে সুপ্রিয়দা একটু আগে আপনি বললেন না যে ফেস লস হচ্ছে তৃণমূলের এই অনুব্রত মণ্ডলকে ডিফেন্ড করতে গিয়ে, অনুব্রত মণ্ডল ছেড়ে দিন, তৃণমূল করা মানেই এখন ফেস লস, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তার কারণ তৃণমূলের একটাই ফেস, মমতা ব্যানার্জি, এর কিছু নেই। আপনি একটা বলে ডিসকাস করেনি। এবার কথা হচ্ছে আপনি ভাবুন তো, এই অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় যখন কেন্দ্রীয় সংস্থা গ্রেপ্তার করতে এসেছিল, সিবিআই গ্রেপ্তার করতে এসেছিল, তখন আকাশ থেকে শিব ঠাকুর মণ্ডল নেমে এসেছিল, মনে আছে? যে নাকি ওই যে নাকি এফআইআর করেছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, এবং তারপর নাকি তখন পুলিশ সুরসুর করে অ্যারেস্ট করেছিল। তার মানে এরা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবার জন্য পুলিশকে কাজে লাগায়, এটা ওখান থেকেই পরিষ্কার হয়ে গেছে। তাহলে সেই দিন যদি পুলিশ অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে পারে, আজকে 7 দিন পার হয়ে গেছে, পুলিশ কেন কোনো পদক্ষেপ নিতে পারছে না? কেন এই অনুব্রত মণ্ডলকে যদি গ্রেপ্তার করে নেওয়া হয়, সরকারের কি যায় আসবে? উনি তো সরকারের অংশ নয়, উনি তো সংগঠনের অংশ নয়, উনি তো কোর কমিটির অংশ নয়, কি যায় আসবে আপনি আমায় বলুন যদি এই অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়? তার কারণ হচ্ছে কি বলুন তো, এই অনুব্রত মণ্ডল হচ্ছে তৃণমূল কংগ্রেসের বোলপুর জেলার ভোটের মেশিনারি। এই মেশিনারিগুলোকে 26 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগাবে, হয় কাউকে বুথে যাওয়ার আগে গান পয়েন্টে ট্রিগার ধরে মাথায় হাত দিয়ে বলবে যে না তোকে ভোট দিতে দেবো না, আর নয়তো কাউকে বলবে যে এটা দিয়ে দে, ভোটার কার্ডটা দিয়ে দে, যেতে দেব না। এবার কথা হচ্ছে না এক সেকেন্ড আমি তোমার একটা কথা বলি। একটু আগে দেবুদা সোফিয়া কুরেশির কথা বলছিল। আচ্ছা, সোফিয়া কুরেশির বিরুদ্ধে যে আমাদের বিজেপির যে এমএলএ কটূক্তি করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু আদালতে মামলা চলছে। কিন্তু এই সোফিয়া কুরেশির পরিবার প্রধানমন্ত্রীর র্যালিতে
অপারেশন থেকে সিঁদুর তাড়ানো করবার হয়েছে। পর কি হয়েছে? হেঁটেছিল। হ্যাঁ? আজকে দেবুদারা যে মিথ্যাচার করছে হ্যাঁ? সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে ওই ছবিটা দেখলে। এবার কথা হচ্ছে দেবুদা আজকে অনুব্রতকে ডিফেন্ড করতেই পারে। আমি জানি দেবুদা হয়তো অনুব্রতকে ডিফেন্ড করলে দেবুদা 26 সালে একটা টিকিট পাবে, হয়তো এমএলএ হবে, কিন্তু আমার কথা হচ্ছে বাংলার মানুষের স্বার্থে এই অনুব্রত মণ্ডলকে বাংলার মানুষ গারদের মধ্যে দেখতে চায়। কারণ এই ক্রিমিনালটা আগেও বলেছিল পুলিশকে বোম মারুন, যখন মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেয়নি। আজকেও লিটন হালদারকে যে ভাষায় আক্রমণ করেছে এই পুলিশ অফিসার, এই অনুব্রত মণ্ডল, তাতেও মুখ্যমন্ত্রী কোনো আরে পদক্ষেপ পুলিশকে নেয়নি। দিয়ে এই জুতো ক্রিমিনালগুলোকে চাটাবো কে বলেছিল? মুখ্যমন্ত্রী পুষছে হ্যাঁ? নিজের পুলিশকে ভোট দিয়ে মেশিনারির জন্য। বেশ ইতেশ, আমি দুটো প্রশ্ন রাখতে চাইছি এখানে, মানে যে কারণে অনুব্রত মণ্ডলকে কেন এখনো ছোঁয়া যাচ্ছে না, যে কারণগুলো সম্ভাব্য কারণ যদি সামনে একটু আলোচনা করার চেষ্টা করি। এক হতে পারে অনুব্রত মণ্ডল এমন কিছু বলতে পারেন যেখানে দল বিপদে পড়তে পারে। দুই, বীরভূমের দখল এখনও কি সত্যি অনুব্রতর হাতে আছে না কাজলের কাছে চলে গেছে? কার মাধ্যমে এই বীরভূমের দখল তৃণমূল কংগ্রেস ডাকতে পারে? কোথাও কি এখনও এক্স ফ্যাক্টর অনুব্রত মণ্ডল, যে কারণে একটু হলেও ভাবনা চিন্তা করতে হচ্ছে? এই দুটো কারণের মধ্যে কোনো একটা হবে। কাজল শেখকে দায়িত্ব দেওয়া হলেও অনুব্রতকে এখনও ভরসা করছে দল, না হলে অনুব্রত সম্পর্কে এত কিছু হওয়ার পরেও এত ধীর স্থির হতো না প্রশাসন বা দল। না, তুমি যে কথাটা বললে না, ওই দখল, এই দখলটা হচ্ছে সবচেয়ে বড় টার্ম। এই দখলটা কিভাবে রাখবে এবং দখল ক্ষেত্রে টাকার দখল কি করে রাখবে এলাকাতে। দেখো, মানুষকে দখল রাখা মানে কি, মানুষকে ভয় দেখাতে হবে, কারণ মানুষকে দখল রাখতে গেলে তো ভয় ছাড়া তার অন্য কোনোভাবে দখল রাখা যাবে না। আর যদি মানুষকে ছেড়ে দাও তাহলে মানুষ মানুষের মতো নিজের কাজ করবে, এইটা হচ্ছে পরিষ্কার কথা। আমরা তো বুঝতে পারছি না যে এই দখলটা ভয় কতদিন ভয় চলবে। মানে কি? ভয় মানে কি? আজ চারটে হারমাত পাঠিয়ে দুটো আজ কলকাতা পাঠানো? আরে রাখো তোমার হারমা, তুমি রেখে দাও। আচ্ছা, আমাদের জিনিস আমরা বুঝতে পারছি না যে আজ শিশুরা শ্রমিক হতে হচ্ছে এবং টাকার লোভে একটা শিশুকে কি নৃশংসভাবে হত্যা করেছে কি করেনি এটাও জানি না, মানে নিখোঁজ হয়ে রয়েছে। মানে এর থেকে খারাপ জিনিস কি হতে পারে? বেআইনি বাজি কারখানায় প্রান্তিক মানুষরা শুধু মারা যায়নি, বোমে উড়ে গেছে, ডেড বডি পড়েছে ফুট দূরে, এবং শিশুরা হচ্ছে বল ভেবে বোমে লাগাবে। আমরা বারবার বলি বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে বীরভূম, কেন এত বোমা, এত মশলা, এত বিস্ফোরণ? ওপেন ফায়ারিং হয়েছে, ওপেন ফায়ারিং এ যাকে ফায়ার করেছে তার জায়গায় মিস ফায়ার হয়ে একজন সাধারণ মানুষ মারা গেছে। অর্থাৎ হচ্ছে যে এইটা প্রমাণিত যে পশ্চিমবঙ্গের বুকে একটা ললেসনেস চলছে। এই ললেসনেসটা যদি মানুষ না আটকাতে পারে তাহলে কারণ এটা হচ্ছে কাজল আর অনুব্রতর ভাগবাটোয়ারার লড়াইটা। এতদিন অনুব্রত চুরি করেছে, এবার কাজল করছে, তো এবার অনুব্রত এতদিন সিবিআই এর হেফাজতে তিহার জেলে ছিল, এবার ফিরে এসে ওর ভাগটা পেতে হবে। ওর ভাগটা পেতে হবে। ফোন কলের মধ্যে একটা এমন শব্দ আছে একদম কাজলকে কেন্দ্র করে, সেখানেই পরিষ্কার যে অনুব্রত মণ্ডল কেন এত রাগ আইসি লিটন হালদারের উপরে। সে কারণে অবশ্যই আজকে চন্দ্রনাথ সিনহাও তো কোনো উত্তর দেয়নি, অনুব্রতর বাড়ির সামনে দিয়ে চলে গেছে। আশিস ব্যানার্জি এতগুলো নেতা গেছে, শিক্ষা দুর্নীতি তার বাড়িতে রেড হয়েছে। 24 ঘন্টা আগে সময় খুব কম, সময় খুব কম। করুণাময়ীতে মেরে মাথা ফাটিয়ে মাথায় চন্দ্রমুখী আলুর চাষ করে দিয়েছে। সন্দীপা আরে বাবা, আরে বাবা, আজকে সমাজে ছেড়ে দিন না। সমাজে আমাদের সমাজে অভিষেক ব্যানার্জি করেছিল, আমাদের সমাজে ক্রিমিনাল আছে, দুষ্কৃতী আছে, আরও অনেক এমন মানুষ আছে তাদের জন্য সমাজ কুশলিত হয়। কিন্তু যারা জনপ্রতিনিধি, যারা রাজনৈতিক দলে জনগণের সেবা করার জন্য মানুষ তাদেরকে ভোট দেন বা সেই দলকে জেতান, আর সেই দলের বা বর্তমান শাসক দল, সেই দলের একজন হেভিওয়েট নেতা যখন এই ধরনের ভাষা প্রয়োগ করে, কোথাও মনে হয় না যে কোথাও আস্তে আস্তে ধীরে ধীরে 2026 বিধানসভা নির্বাচন খুব সামনেই আছে, তার আগে এর একটা অ্যান্টি ইনকামবেন্সি কোথাও না কোথাও কিন্তু কাজ করবে, যেখানে তৃণমূল তার আসল জায়গাটা, রূপটা বুঝতে পারবে যে মানুষকে কখনো ঠকানো যায় না, মানুষকে কখনো খারাপ কথা বলা যায় না, খারাপ ব্যবহার করা যায় না। যতই আমি প্রতিশ্রুতি দিই, কিন্তু আসল হচ্ছে মানুষকে যদি খুশি করতে না পারি তাহলে কিন্তু আমাদের বিপদ আসবেই আসবে, সেটা যে কোনো দিন, যে কোনো মুহূর্তে। সন্দীপা, দেখুন, আমি আশা করবো আমার মাঝখানে গিয়ে কথা বলবেন না, যেহেতু সময় অল্প এবং আমি কারোর মাঝখানে কথা বলিনি। প্রথম কথা হচ্ছে যে বকটুই যখন হয়েছিল তখন অধীর রঞ্জন বাবু স্পষ্টতই বলেছিলেন যে এটা বখরার লড়াই। আমরাও সবাই বলেছিলাম বখরার লড়াই, এবং এটা তৃণমূল পালা করে রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে আনতে চলছে। আমি বক্তব্যের শুরুতেই, প্রোগ্রামের শুরুতেই কারোর মুখে একজন রাষ্ট্রীয় সন্ত্রাসের
শব্দটা শুনতে পেয়েছি। এবার তৃণমূল শুধুমাত্র রাষ্ট্রীয় সন্ত্রাস নয়, তৃণমূল এখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে, সেগুলোকে একদম শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। বোমা শিল্প, বারুদ শিল্পটাকে কুটির শিল্পের পর্যায়ে নিয়ে গেছে আজকের দিনে বাংলায়। কিন্তু দুঃখটা হয় সেখানেই যে আজকে তৃণমূল আমাদেরকে জ্ঞানের বাণী শোনাচ্ছে, যেই তৃণমূল, মানে দুঃখ না ঘেন্না হয়, যে তৃণমূল বাচ্চাদের সামনে, স্কুল পড়ুয়া বাচ্চারা টিভিতে দেখছে যে এত বছর ধরে যে শিক্ষকরা তাদেরকে স্কুলে পড়িয়েছে তাদের বুকে পিঠে লাথি মারছে তৃণমূলের পুলিশ, মাননীয়ার পুলিশ। তাহলে সেই বাচ্চাটা শিখবেটা কি? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে, আবারও বলছি, অনুব্রত কোনো সাবজেক্ট নয়। সাবজেক্ট হচ্ছে যে এইখানে বকরার লড়াইতে দুটি গোষ্ঠীর মধ্যে যে কাণ্ডটা হয়েছে, সেই কাণ্ডর রেজাল্ট হচ্ছে এই ফোন কল এবং এই ফোন কলের আউট হওয়া। আর 3 নম্বর কথা বলে শেষ করব যে বিজেপির ওরা খুব বড় বড় কথা বলে না। আচ্ছা, হরিশ সালভে, ফর্মার সলিসিটর জেনারেল, তার বিয়েতে ললিত মোদী ইনভাইটেড ছিল, ওই মদের গ্লাস হাতে দেখা গেছে ললিত মোদীকে। হ্যাঁ, তো সুতরাং বিজেপি যেন এখানে বড় বড় কথা এখানে না বলে। আজকের দিনে শুভেন্দু অধিকারী কি জঘন্য ভাষায় রাহুল গান্ধীজিকে বলেছেন। আর বিজেপির তো এটাই নেচার, যে নেচারে নরেন্দ্র মোদীজি পার্লামেন্টে বলেছিলেন যে ডক্টর মনমোহন সিং নাকি রেনকোট পরে স্নান করে। মানে বিজেপি মানুষের বাথরুমে গিয়ে উঁকি মারে যে কে কি পরে স্নান করে বা কে কি পরে স্নান করে না। আমি একটা কথা বলেই শেষ করব যে আজকের দিনে আমরা বারবার পুলিশকে বলেছিলাম আপনারা দলদাস বৃত্তি করছেন, বিরোধীদের উপর হামলা হচ্ছে, একদিন সেই দিন আসবে যে আপনাদের বাড়ি অবধি এই তৃণমূলের গুন্ডাদের হাত পৌঁছে যাবে, আপনাদের ঘর অবধি। আজকে কিন্তু সেটাই হয়েছে। আজকে সেটাই পুলিশের পুলিশকে অ্যাবিউজ করে অ্যারেস্ট হয়েছিল, নির্বাচনে আসিফ মোহাম্মদ খান গালাজ করা হয়েছে। আজকে সেটাই বেশ আমি একটা কথা বলতে চাই যে আমাদের উৎসব একদম শেষ হয়ে গেছে আর সময় নেই হাতে। যে অনুব্রত মণ্ডল অবভিয়াসলি আমাদের কোনো সাবজেক্ট নয়, করতে বাধ্য হচ্ছি, কারণ তিনি যে ভাষা ব্যবহার করেছেন একজন পুলিশ অফিসারকে কথা বলার জন্য বা হুমকি দেওয়ার জন্য, যেটা কখনোই অনুব্রবিত, কখনোই গ্রহণযোগ্য নয়। এটা দেখার দায়িত্ব যারা পুলিশ প্রশাসনে, দেখার দায়িত্ব দলের। বিরোধী দলগুলি অবশ্যই এটা নিয়ে বক্তব্য রাখতে পারেন, কারণ তাদের সেটাই উচিত। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে চাই যে আমাদের এই সমাজে, বিশেষ করে আমাদের পুরুষ শাসিত সমাজে মহিলাদের যে সম্মান, সেখানে এমনভাবে সে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে যা কখনোই কেউই অ্যাকসেপ্ট করবে না। এটার কোথাও একটা বিচার হওয়া চাই। অনুব্রত মণ্ডল গরু চুরির জন্য জেলে গেছেন না কয়লা চুরির জন্য জেলে গেছেন, সেগুলো তো হবে, ইডি, সিবিআই, রাজ্য পুলিশ সবই চলবে। কিন্তু এই যে ভাষা ব্যবহার করা হয়েছে মহিলাদের সম্মান না দিয়ে, এর একটা বিচার অবশ্যই হওয়া উচিত। আমরাও যেটা দেখতে চাই যে এটা কোথায় গিয়ে শেষ হয়, অনুব্রত মণ্ডলকে আদৌ পুলিশ বা আদৌ তার দল কোনো তার বিরুদ্ধে স্টেপ নেয় কিনা। আমাদের অনুষ্ঠান এখানে আজকে শেষ করছি। উপস্থিত সমস্ত যদি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের নিউজ টাইম, এনি টাইম।